আসসালামু আলাইকুম। এইচএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আমার স্ক্রিন দেখে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আমি আজকে তোমাদের কি সম্পর্কে পড়াবো। আমি আজকে পড়াবো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত। আহ মাইটোকন্ড্রিয়ার গঠন, কাজ এবং মাইটোকন্ড্রিয়ার গুরুত্ব সম্পর্কে পড়াবো। তো যারা 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থী যারা আছো, আম, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি এই ভিডিওটা দেখলে মাইটোকন্ড্রিয়া সংক্রান্ত যত সমস্যা আছে তোমার আর কোনো সমস্যা থাকার কথা না। মাইটোকন্ড্রিয়া জিনিসটা আসলে কি? মাইটোকন্ড্রিয়া হলো দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ একটা অঙ্গাণু, যার মধ্যে অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম প্রক্রিয়া সংঘটিত হয় এবং যার মধ্যে কোষের জন্য পর্যাপ্ত পরিমাণে শক্তি তৈরি হয়। এই জন্যই তো আমরা মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলে থাকি, তাই না? তো মাইটোকন্ড্রিয়ার প্রথম কে আবিষ্কার করেছিল? মাইটোকন্ড্রিয়া প্রথম আবিষ্কার করে হচ্ছে বিজ্ঞানী কলিকার। তার নামটা কি বলতো? বিজ্ঞানী 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 কলিকার সর্বপ্রথম কি করে বলতো? মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করে ফেলে। কিন্তু এরপরে এসে রিচার্ড ওয়াল্ডম্যান বলল যে হ্যাঁ, এইটার বিজ্ঞানী কলিকার যে মাইটোকন্ড্রিয়াটা আবিষ্কার করে গেছে তার নাম সে দিল কি বলতো? বায়োব্লাস্ট। তাহলে অল্টম্যান এসে কি করলো? অল্টম্যান এসে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করলো হচ্ছে কি বলতো? বায়োব্লাস্ট। কিন্তু আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী আছে, কার্ল বেন্ডার। আমরা যে মাইটোকন্ড্রিয়া বলে ডাকি, এই মাইটোকন্ড্রিয়া অর্থাৎ এই প্রচলিত নামটা দেয় কে? বিজ্ঞানী বেন্ডা। তাহলে এই কার্ল বেন্ডার মাইটোকন্ড্রিয়ার নামটা রাখেন হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করলো কে? কলিকার। বায়োব্লাস্ট নামকরণ করলো কে? এখানে ওয়াল্ডম্যান। এবং প্রচলিত নাম যে মাইটোকন্ড্রিয়া, এটা প্রদান করা হচ্ছে বিজ্ঞানী বেন্ডা। ওকে, দেখো মাইটোকন্ড্রিয়ার গঠনের ভিতরে যদি আমরা যাই, দেখো আমি আগে থেকে একটা ছবি কিন্তু অঙ্কন করে রেখে দিয়েছি সুবিধার জন্য, আমার ভিডিও যেন বেশি বড় না হয় তার জন্য আমি আগে থেকে কিন্তু মাইটোকন্ড্রিয়ার চিত্রটা এঁকে রেখেছি। সো মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসলে কি কি জিনিস পাওয়া যায়, এই মাইটোকন্ড্রিয়ার প্রত্যেকটা বিষয় তোমাদের এখন আমি দেখাবো। দেখো, মাইটোকন্ড্রিয়া আমরা বলছিলাম যে দুইটা ঝিল্লি বিশিষ্ট একটা অঙ্গাণু, দুই ঝিল্লি যুক্ত একটা অঙ্গাণু। সো এর বাহিরের দিকে একটা স্তর আছে যাকে আমরা বলি হচ্ছে বহিঃস্তর বা বহি মেমব্রেন। তাহলে একদম বাহিরের দিকে দেখো, এই যে বাহিরের দিকে যে স্তরটা আছে এটাকে বলবো হচ্ছে বহি মেমব্রেন। এবং ভিতরের দিকে একটা স্তর আছে, এই যে ভিতরের দিকে যে স্তরটা দেখতে পাচ্ছ, এই ভিতরের স্তরটাকে বলতেছি আমরা হচ্ছে অন্ত মেমব্রেন। তাহলে মেমব্রেন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে বহি মেমব্রেন আর একটা হচ্ছে কি বলতো ভাইয়া? অন্ত মেমব্রেন। ওকে, এবার দেখো এই যে অন্ত মেমব্রেনটা আছে না, এই অন্ত মেমব্রেনটা মাইটোকন্ড্রিয়ার ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে। এই যে ভিতরের দিকে যে ভাঁজ হওয়া অংশটা, এই অংশটাকে বলি আমরা হচ্ছে কি বলতো? ক্রিস্টি। এটাকে বলি আমরা ক্রিস্টি। ওকে, এরপরে ক্রিস্টির গায়ে দেখো ছোট ছোট অনেকগুলো দানা লেগে আছে, অনেকগুলো দানা লেগে আছে। এই দানাগুলোকে বলি কি আমরা বলতো? অক্সিজোম। কি বলি? এটাকে বলি আমরা হচ্ছে অক্সিজোম। সো অক্সিজোম বা সোম কিন্তু একই জিনিস। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে? মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে গোল গোল দানাদার বস্তু আছে, যেগুলোকে বলি হচ্ছে আমরা রাইবোজোম। এটাকে বলি হচ্ছে আমরা রাইবোজোম। ওকে, এটাকে আমরা কি বলি বলতো? রাইবোজোম। এছাড়া মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই থকথকে জেলির মতো বস্তুগুলো দেখা যাচ্ছে, এই বস্তুগুলোর নাম কিন্তু আসলে ম্যাট্রিক্স। এর নাম কি বলতো? এর নাম হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, এবার মাইটোকন্ড্রিয়ার ভিতরে এইরকম কিন্তু গোল কি আছে বলতো? ডিএনএ আছে, বৃত্তাকার একটা ডিএনএ আছে। তাহলে এইটা হচ্ছে আমার বৃত্তাকার ডিএনএ। আমার এখানে কিন্তু সবগুলো অংশই কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে। আবার একটু রিভিশন করে দেখো, মাইটোকন্ড্রিয়া দুইটা স্তর বিশিষ্ট হয়ে থাকে। এই বাহিরের স্তরটাকে বলি আমরা বহিঃস্তর বা বহি মেমব্রেন, এবং ভিতরের যে মেমব্রেনটা আছে এই মেমব্রেনটাকে বলি হচ্ছে আমরা অন্ত মেমব্রেন। আবার এই ভিতরের মেমব্রেনটা ভিতরের দিকে যে ভাঁজ হয়ে থাকে, এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলি আমরা ক্রিস্টি। ক্রিস্টির গায়ে দেখো কিছু দানাদার বস্তু লাগানো থাকে, এইগুলোকে বলা হয় অক্সিজোম। এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিছু দানাদার বস্তু আছে, যেগুলোকে বলি হচ্ছে আমরা রাইবোজোম। এছাড়াও ডিএনএর মাইটোকন্ড্রিয়ার
নিজস্ব কি আছে বলতো, বৃত্তাকার ডিএনএ আছে এবং থকথকে জেলির মতো বস্তু। এই থকথকে জেলির মতো বস্তুকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে আমরা ওভারঅল একটা কি করলাম বলতো, মাইটোকন্ড্রিয়ার একটা ভিউ বা গঠন দেখে নিলাম। এবার দেখো মাইটোকন্ড্রিয়ার যদি গঠনের কথা বলি, তাহলে প্রথমেই যে অংশটা আসে তার নাম হচ্ছে আবরণী। তো একটু আগে আমরা বলছিলাম না ভাইয়া যে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। তাহলে বাহিরের স্তরটাকে বলি আমরা বহিঃস্তর, ভেতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর। এরপরে কি প্রকোষ্ঠ আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রকোষ্ঠ আছে দুইটা প্রকোষ্ঠ পাওয়া যাবে। একটা প্রকোষ্ঠ পাওয়া যাবে কোথায়, এই যে বহি মেমব্রেন এবং অন্ত মেমব্রেন, ঠিক এই মেমব্রেনের মাঝখানে কিন্তু একটা কি আছে বলতো, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটাকে কি বলি আমরা হচ্ছে বহিঃকক্ষ বা বহিঃপ্রকোষ্ঠ। এছাড়া অন্তঃমেমব্রেনের ভিতরেও কিন্তু এই পুরো অংশটা জুড়ে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে অভ্যন্তরীণ কক্ষ বা অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। তাহলে প্রকোষ্ঠ কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে বাহিরে থাকে, এই বাহিরেটা কোনটা, বহিঃমেমব্রেন এবং অন্তঃমেমব্রেনের মাঝখানে দেখো এখান থেকে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ। এবং অভ্যন্তরীণ বা অন্তঃমেমব্রেন দিয়ে আবৃত মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কি বলতো, বহি অভ্যন্তরীণ প্রকোষ্ঠ। এরপর পৃষ্ঠি বা প্রবর্ধক, একটু আগে আমরা বলছিলাম যে এই মাইটোকন্ড্রিয়ার অন্তঃমেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকবে, এই ভাঁজ হওয়া অংশগুলোকে বলবো হচ্ছে পৃষ্ঠি। আবার পৃষ্ঠির গায়ে দানাদার যে বস্তুগুলো আছে এগুলোকে বলি অক্সিজোম। যদিও এখানে লেখা আছে এটিপি সিনথেসিস, দেখো এটিপি সিনথেসিস আর কিচ্ছুই না, আসলে অক্সিজোম গুলোই মূলত কি বলতো এটিপি সিনথেসিস। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার ভিতরে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন কিন্তু সংঘটিত হয় বা আছে। মাইটোকন্ড্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়ার বলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে কি বৃত্তাকার ডিএনএ এবং রাইবোজোম। দেখো বৃত্তাকার ডিএনএ কাদের থাকে, বৃত্তাকার ডিএনএ কিন্তু থাকে হচ্ছে আদিকোষী জীবের। আদিকোষী জীবের একটা ইউনিক ক্যারেক্টার হচ্ছে তাদের মধ্যে সূত্রাকার ডিএনএ থাকে না, বৃত্তাকার ডিএনএ থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে যদি এরকম বৃত্তাকার ডিএনএ থাকে, তাহলে আমরা বলতেই পারি যে মাইটোকন্ড্রিয়ার আদিকোষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা বহন করে। আচ্ছা, এটা আমরা কিভাবে বুঝবো, আর একটা ভাবে বুঝতে পারি সেটা কি, দেখো এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে আমরা যে রাইবোজোমের কথা বললাম না, এই রাইবোজোমটা হচ্ছে আমার 70S প্রকৃতির। তাহলে আমরা কিন্তু প্রথম অধ্যায়ের শুরুতে পড়ে আসছিলাম যে রাইবোজোম 2 প্রকার, একটা হচ্ছে কি বলতো, একটা হলো 70S প্রকৃতির আর একটা হলো 80S প্রকৃতির। 80S প্রকৃতির যে রাইবোজোমটা এটা কিন্তু থাকে প্রতিটা কোষে, আর 70S যে রাইবোজোম এটা থাকে হচ্ছে আদি কোষে। তার মানে এই যে ব্যাকটেরিয়ার বৃত্তাকার ডিএনএ এবং 70S রাইবোজোম থাকায় তার মধ্যে কিন্তু আদিকোষের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এবার মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত হতে পারে, মাইটোকন্ড্রিয়ার সংখ্যাটা প্রত্যেকটা কোষের মধ্যে অন অ্যান এভারেজ কথাকে বলতো 300 থেকে 400 কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, মাইটোকন্ড্রিয়া থাকতে পারে প্রতি কোষে। তাহলে প্রতি কোষে গড়ে দেখো 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। এটা প্রত্যেকটা কোষে এভারে যদি চিন্তা করি তাহলে প্রত্যেকটা কোষের মধ্যে কি থাকবে, 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকবেই। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের যে যকৃত কোষ আছে না ভাইয়া, এই আমাদের যকৃত কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা হচ্ছে 1000। তাহলে যকৃত যে কোষটা আছে এই যকৃত কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 1000টিরও বেশি থাকে, 1000টিরও বেশি। এবং আর একটা জায়গায় এই যকৃত কোষের বাইরে যেও আর একটা কোষ আছে সেটা হচ্ছে অ্যামিবা কোষ। অ্যামিবাতে প্রায় এই অ্যামিবার ভিতরে 1000টারও কি থাকে, 1000-এর চেয়ে অনেক বেশি থাকে, 1000-এর চেয়ে অনেক বেশি থাকে। তাহলে কি বলবো, এইটা কিন্তু আমার এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে মাইটোকন্ড্রিয়া সাধারণত প্রতি কোষে 300 থেকে 400টি থাকতে পারে এবং যকৃত কোষে এই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা 1000-এর কাছাকাছি বা 1000-এর চেয়ে বেশি, কিন্তু অ্যামিবা কোষে 1000-এর চেয়ে অনেক বেশি থাকে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আর একটা তথ্য আমাদের জানতে হবে, যে তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কত প্রকার এনজাইম এবং কো এনজাইম আছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে এনজাইম এবং কো এনজাইম আছে কত প্রকার বলতো, 100 প্রকার। তাহলে কো এনজাইম প্লাস এনজাইম, এই এনজাইম কো এনজাইম আছে প্রায় কত প্রকার বলতো, 100 প্রকারের এনজাইম এবং কো এনজাইম আছে। এবং
তোমাদের অ্যাডমিশন বলো এবং কলেজ পরীক্ষায় বলো একটা এমসিকিউ বারবারই আসে যে মাইটোকন্ড্রিয়ার একটা কোষের মধ্যে মোট আয়তনের কত শতাংশ। দেখো মোট আয়তনের 20% কিন্তু আমাদের কি থাকে বলতো, মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া কাকে বলে, মাইটোকন্ড্রিয়া কারা আবিষ্কার করেছিল, মাইটোকন্ড্রিয়ার গঠন এবং মাইটোকন্ড্রিয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমরা শিখে ফেললাম। এবার আসি মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনের মধ্যে। দেখো মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনটা মেডিকেল যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এটা সি কিন্তু মোটেই আসে না। সো অ্যাডমিশনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে 65% কি আছে, প্রোটিন, এবং 29% আছে গ্লিসারাইড, 4% লেসিথিন এবং সেফালিন, আর 2% থাকে হচ্ছে তোমার কোলেস্টেরল। আচ্ছা, এই যে আমরা নিচের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা মাথায় রাখবো যে লিপিডের মধ্যে আমরা 90% পাবো হচ্ছে ফসফোলিপিড, আর 10% পাবো আমরা ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, এছাড়াও অন্যান্য কিছু জৈব পদার্থ থাকবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি শুধু ডিএনএ থাকবে? না, এর ভিতরে কিছু আরএনএও থাকতে পারে। সো আরএনএ এর পরিমাণটা কত? 0.5% আরএনএ থাকে ও সামান্য পরিমাণ কি থাকে, ডিএনএও থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে আরএনএ এর পরিমাণ কত? 0.5%। এই তো গেল হচ্ছে রাসায়নিক গঠন। এবার আমরা পড়বো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ, একটা কাজ চোখ বুঝ থেকে কিন্তু আমরা বলে দিতে পারি। সেটা কি? আমরা এসএসসি তে শিখে আসছিলাম যে মাইটোকন্ড্রিয়া প্রতিটা কোষের জন্য কিন্তু শক্তি তৈরি করে থাকে। আচ্ছা, শক্তি যদি তৈরি করে থাকে তাহলে সেই কোষটাকে আমরা কি বলছিলাম? পাওয়ার হাউস অফ দ্য সেল। তাহলে এই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি ঘর। তাহলে এটা কি বলতো? আমার কোষের পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল। আমাদের কোষের শক্তির ঘর কোনটা? মাইটোকন্ড্রিয়া। কেন শক্তির ঘর? 2 মার্কের প্রশ্ন কিন্তু আসলে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তির ঘর বলা হয়। কেন কেন বলা হয়? কারণ একটা কোষের পরিচালনার জন্য যত প্রকার শক্তির প্রয়োজন হয় সবগুলো শক্তি কিন্তু আসলে প্রায় ম্যাক্সিমাম শক্তিটা কিন্তু আসে কোথায় থেকে বলতো? মাইটোকন্ড্রিয়া থেকে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে সবাত শ্বসন সংঘটিত হয়, আর এই সবাত শ্বসনের মধ্যে 38, আমরা কিন্তু এসএসসি তে শিখলাম 38, কিন্তু এইচএসসি তে দেখবো সেখানে 36 এটিপি তৈরি হয়। ওই ম্যাক্সিমাম শক্তিটা তৈরি হয় মাইটোকন্ড্রিয়ার ভিতরে বলেই মাইটোকন্ড্রিয়াকে কোষের কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়ে থাকে। ওকে, এবার তাহলে আমরা দেখি যে মাইটোকন্ড্রিয়া আর কি কি কাজ করে। 1 নাম্বার পয়েন্ট বলে ফেলছি যে মাইটোকন্ড্রিয়া কোষের জন্য শক্তি তৈরি করে থাকে। 2 নাম্বার দেখো শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম। আমরা একটু আগে লিখেছিলাম না যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে প্রায় 100 প্রকার কি আছে? এই 100 প্রকার এনজাইম এবং কোএনজাইম আছে। 2 নাম্বার, মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব ডিএনএ এবং আরএনএ থাকায় তারা কিন্তু বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিপাকে সাহায্য করে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়ার একটা গুরুত্বপূর্ণ কাজ কি বলতো? প্রোটিন সংশ্লেষণ ও স্নেহ বিপাকে সাহায্য করা। দেখো আমি এখানে যেগুলো পয়েন্টগুলো লাল চিহ্নিত করে রাখছি এইগুলো কিন্তু মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশন প্লাস কলেজের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার 4 নাম্বার পয়েন্ট দেখো যে শ্বসনের বিভিন্ন পর্যায়। এখানে শুধু ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কথা বলা আছে, কিন্তু আমরা জানি যে গ্লাইকোলাইসিস বাদে শ্বসনের যে আরো 3টা ধাপ আছে, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 3টা প্রক্রিয়াই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে সংঘটিত হয়। ওকে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয় সম্পন্ন করে। আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা কি? যদি অক্সিজেনের উপস্থিতিতে ফসফোরাইলেশন সংঘটিত হয় তখন তাকে বলি আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে সম্পন্ন হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। এছাড়া ক্যালসিয়াম এবং পটাশিয়াম পদার্থের সক্রিয় পরিবহনে এরা সক্ষম। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। দেখো আমাদের দেহের মধ্যে কি আছে? শুক্রাণু আছে, এবং আমাদের মাদের দেহের মধ্যে কি আছে? ডিম্বাণু আছে। এই যে শুক্রাণু এবং ডিম্বাণু তৈরিতেও কিন্তু আমার এই পাওয়ার হাউস অফ সেল বা মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। একটা কোষ যদি জন্মগ্রহণ করে, একবার পৃথিবীতে আসলে সেই কোষটার কিন্তু মৃত্যু থাকবে, স্বাভাবিক মৃত্যু থাকবে। এই স্বাভাবিক মৃত্যু অর্থাৎ পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে বলতো? মাইটোকন্ড্রিয়া। এছাড়াও মাইটোকন্ড্রিয়া রক্ত কণিকা এবং হরমোন উৎপাদনে সহায়তা করে থাকে। দেখো রক্ত ছাড়া আমাদের দেহ কিন্তু অচল, কারণ রক্তকে বলা হয় তরল যোজক কলা, যার মাধ্যমে অক্সিজেন সারা দেহে পরিবাহিত হয় এবং কার্বন ডাই অক্সাইড আমার দেহ থেকে নির্গত হয়। তাহলে এর পিছনে কার অবদান আছে? এর পিছনে অবদান আছে হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। এছাড়াও হরমোন, বিভিন্ন ধরনের হরমোন আছে, আমাদের পরিপাক সংক্রান্ত কিছু হরমোন আছে, আমাদের
প্রজনন সংক্রান্ত কিছু হরমোন আছে, এই সমস্ত হরমোন কিন্তু আহ, আহ, অনেকাংশে কিন্তু মাইটোকন্ড্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এই যে পুরো ভিডিওটা জুড়ে মাইটোকন্ড্রিয়া নিয়ে কথা বললাম, যে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কত হতে পারে, মোট আয়তনটা কি, মাইটোকন্ড্রিয়ার কাজ কি এবং রাসায়নিক গঠন। এই যে ক্লাসটা দেখলা যদি ভালো লেগে থাকে ভাইয়া, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে এবং আমার কমেন্ট বক্সে আমার ইউটিউব লিংক দেওয়া আছে, অথবা তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে অনলাইন শিক্ষা বাই রানা সানিকে সার্চ দিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবা। সো এই ধরনের ভিডিও যদি আরো পেতে চাও, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।